হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে মোস্ট পপুলার পুষ্পা 2 মুভির বাংলা এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি মুভি গল্পটি আপনাদেরকে বোরিং করবে না। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। শুরুতে আমাদের জাপানে ইয়োকোহামা পোর্টের বিশাল বড় জাহাজের অনেকগুলো কন্টেনার দেখানো হয়। জাহাজ থেকে কন্টেনার নেওয়ার সময় হঠাৎ করে একটি কন্টেনারের দরজা খুলে কতগুলো কাঠের টুকরো পড়ে যায়, আর এগুলো হচ্ছে লাল চন্দন কাঠের টুকরো। তখনই কতগুলো লোক এসে বলতেছে, স্যার ভারত থেকে যেগুলো কন্টেনার এসেছে সবগুলোতে লাল চন্দন পাওয়া গেছে। আর বলে, স্যার এখানে একজন শ্রমিক আছে যাকে দেখতে ভারতীয়র মতো লাগে। তখন তাদের স্যার বলে, ওকে পায়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখো। আর তার কাছ থেকে একটি অর্ধেক ছেঁড়া নোট পড়ে যায়। তখনই তাদের স্যার এই ঝুলন্ত ব্যক্তিকে মারার জন্য তাদের লোকদেরকে আদেশ দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি যে এই ঝুলন্ত ব্যক্তিটি আর কেউ না, এটাই হলো পুষ্পা। ওয়াও, তার এন্ট্রিটা ছিল পুরো অস্থির লেভেলের। এখানে কিছুটা অস্থির লেভেলে মারামারি হয় যা বলার বাহিরে। তখন পুষ্পা বলে, আমি এখানের বস, বসেরও বস আমি। তখনই নিচ থেকে কে যেন পুষ্পার দিকে গুলি করে, আর একটি গুলি এসে পুষ্পার শরীরে লাগে, যার ফলে পুষ্পা পানিতে পড়ে যায়। পানিতে থাকা অবস্থায় পুষ্পা সেই ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলা সবাই তাকে তার বাবাকে নিয়ে মজা করত, কারণ সবাই বলে তার বাবা নেই, তার বংশধর কেউ নেই। তখন বাচ্চারা বলে, তুই যদি পানি থেকে বল নিয়ে আসতে পারিস তাহলে আমরা তোকে তোর বাবা সম্পর্কে মেনে নেব। ঠিক তখনই পুষ্পা পানি থেকে বল তুলে নিয়ে আসতে যায়। যখনই পানি থেকে বল তুলতে গিয়ে ডুবে ডুবে যাওয়ার অবস্থা, ঠিক তখনই আমরা দেখি পুষ্পার ঘুম ভেঙে যায়। তার মানে এতক্ষণে আমরা যা দেখেছি তা সম্পূর্ণ পুষ্পার স্বপ্ন ছিল। পরের দিন সকালে সবাই বসে আছে কাজে যাওয়ার জন্য। তখন সিনু নামে এক ছেলে, তার আগামীকাল বিয়ে। সিনু বিয়ে চিন্তা না করে কাজে যাওয়ার জন্য এখানে এসে হাজির হয়েছে। সবাই যখন গাড়িতে উঠে তখন সেখানে থাকা এক লোক ঠেলাঠেলি করে গাড়িতে উঠে পড়ে। আর এখানে যারা কাজ করার জন্য গাড়ি দিয়ে যাইতেছে তারা সবাই পুষ্পার লাল চন্দন গাছ কাটার জন্য যাইতেছে। এদিকে শিবাল্লি মানে পুষ্পার স্ত্রী সে মন্দিরে আসে পুষ্পার নামে পূজা দেওয়ার জন্য। যেসব লোকজন গাড়ি দিয়ে এসেছে তারা সবাই জঙ্গল থেকে লাল চন্দন কাঠ কেটে এক জায়গায় নিয়ে আসতে থাকে। ঠিক তখনই আমরা দেখি ওই লোককে যে কিনা ঠেলাঠেলি করে গাড়িতে উঠছিল কাজে যাওয়ার জন্য, তিনি আর কেউ না, তিনিই হলেন পুলিশ অফিসার শেখাওয়াত। সে তার সমস্ত পুলিশ বাহিনীকে এখানে আসার জন্য বলে। সমস্ত পুলিশ বাহিনী এখানে এসে যারা কাজ করতে এসেছে তাদের সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে বন্দি করে ফেলে। এইসব শুনে পুষ্পাও পুলিশ স্টেশনে আসে তার লোকদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। মূলত পুষ্পা এখানে এসেছে একজনকে নিয়ে যাওয়ার জন্য। যখন পুষ্পা দেখতে পারে তার লোকদের উপর শেখাওয়াত বেদম পিটুনি পিটিয়েছে, তখন পুষ্পা সবাইকে সেখান থেকে নিয়ে চলে যায়। শেখাওয়াত স্যার যখন পুলিশ স্টেশনে আসে এসে দেখে পুলিশ স্টেশন একদম খালি, না আছে কোনো পুলিশ না আছে কোনো আসামি। শেখাওয়াত স্যার জানতে চায় এরা সবাই কোথায় গেছে। তখন একজন পুলিশ কনস্টেবল বলে, স্যার কিছুক্ষণ আগে এখানে পুষ্পা এসেছিল, সে এসে সবাইকে ছাড়িয়ে নিয়ে যায়। আর সকল পুলিশদেরকে চাকরি ছাড়ার জন্য পেনশনের টাকা হিসাব করে সবাইকে টাকা দিয়ে দেয় যাতে সবাই চাকরি ছেড়ে চলে যায়। কনস্টেবল বলে, স্যার শুধু আমি এখানে রয়েছি আপনাদেরকে খবর জানানোর জন্য, আমিও চাকরি ছেড়ে দিয়েছি, কাল থেকে আমিও আসবো না। এদিকে পুষ্পা সবাইকে নিয়ে অনেক আনন্দ ফুর্তি করতে লাগে। সিন কাট করে আমরা দেখি পুষ্পা সে রেডি হয় সিএম স্যারের সাথে দেখা করতে যাবে। তখন পুষ্পার স্ত্রী মানে শিবাল্লি পুষ্পাকে বলে, স্বামী তুমি যাই করো না কেন, সিএম স্যারের সাথে একটি ছবি তুলে নিও প্লিজ। পুষ্পা যখন সিএম স্যারের সাথে দেখা করতে আসে তখন পুষ্পা সিএম স্যারের সাথে ছবি তুলতেই যাবে, তখন সিএম স্যার পুষ্পাকে কিছুটা অপমান করে। সিএম স্যার পুষ্পাকে বলে, পুষ্পা বউয়ের কথায় কোনো সময় কাজ করতে নেই, তুমি এখনো বাচ্চা রয়েছো। পুষ্পা রাগের মাথায় বাইরে এসে বসে থাকে। সিদ্ধার্থা যখন বাইরে এসে পুষ্পাকে দেখে মনে মনে বলতে থাকে, ভিতরে যা হয়েছে তা দেখে আমি তো পুরাই ভয় পেয়ে গেছি, আর এখন তো দেখি সবকিছু ঠিকঠাক রয়েছে। সিদ্ধার্থা বলে, পুষ্পা সিএম স্যারের সাথে ছবি তুলতে দেয় নাই এই জন্য তুই রাগ করেছিস নাকি? পুষ্পা বলে, না স্যার এটাই স্বাভাবিক, সে সিএম, সে কেন আমার মতো স্মাগলারের সাথে ছবি তুলবে, আর কালকে আপনিও সিএম হলে আপনিও আমার সাথে এমনই করবেন। সিদ্ধার্থা বলে, আমি এমন কেন করব, আমি অবশ্যই ছবি তুলবো। পুষ্পা বলে, সত্যি ছবি তুলবেন আমার সাথে? সিদ্ধার্থা বলে, হ্যাঁ অবশ্যই ছবি তুলবো না কেন? পুষ্পা বলে, তাহলে আপনি সিএম হয়ে যান। সিদ্ধার্থা কিছুটা মজার ছলে বলে, আমি সিএম হব কিভাবে? পুষ্পা বলে, পুষ্পা যার সাথে আছে তার আবার কিসের ভয়, পুষ্পার সাথে থাকলে পুরো দুনিয়াটাই রাজ করতে পারবে। সিদ্ধার্থা বলে, সব ঠিক আছে কিন্তু সিএম হওয়ার জন্য এত টাকা কোথায় পাবো? পুষ্পা তখন সিদ্ধার্থকে বলে, কত টাকা লাগবে? সিদ্ধার্থা বলে, মিনিমাম 100 থেকে 200 কোটি টাকার মতো লাগবে। পুষ্পা বলে, আমি আপনাকে 500 কোটি টাকা দেব, তবুও আপনাকে সিএম বানাবো, চলবে কি? আর বলে, আপনি দিল্লিতে গিয়ে প্রতাপ রেড্ডির সাথে কথা বলো। যাওয়ার সময় পুষ্পা সিদ্ধার্থকে বলে, স্যার সেখানে ছবি তোলার জন্য আমার মন খারাপ হয় নাই, সিএম আমার বউকে নিয়ে কথা বলেছে তাই আমার মন খারাপ লেগেছে। দেখেন স্যার, শিবাল্লি আমার ভালোবাসা, আর আমার ভালোবাসাকে নিয়ে কে কিছু বলবে তাতে আমার মন খারাপ তো লাগবে, এটাই স্বাভাবিক। আর আমার ভালোবাসা আমাকে যা বলবে আমি তাই করব, আর সেটা আসমানে বা পাতালে যেখানে থাকুক না কেন আমি সেখান থেকে খুঁজে বাহির করব। এদিকে শিবাল্লি সে টিভিতে দেখতেছে
পুষ্পা বলতেছে যে সিএম স্যার আজ অনেক বিজি, কয়েকদিন পর সিএম স্যার আমার বাসায় এসে আমার সাথে ছবি তুলবেন। সিন কাট করে আমরা দেখি যে সিদ্ধার্থ পাশে দিল্লিতে প্রতাপ রেড্ডির সাথে দেখা করতে আসে। প্রতাপ রেড্ডি সিদ্ধার্থকে বলে, তুমি যে আমাকে সিএম হওয়ার জন্য প্রস্তাব দিয়েছো, এই জন্য আমার মনে হয় এর পিছনে অবশ্যই অন্য কেউ রয়েছে। তখনই প্রতাপ রেড্ডির ভাইয়ের কাছে পুষ্পা আসে। সিম্বা রেড্ডি সে তার ভাই প্রতাপ রেড্ডিকে কল দেয় আর পুষ্পা কথা বলে, দেখেন স্যার সিদ্ধার্থকে সিএম হওয়ার জন্য আপনাকে কত কোটি টাকা দিতে হবে বলেন। প্রতাপ রেড্ডি বলে 5 কোটি টাকা দিলে আমি কিছুটা ভেবে দেখবো। পুষ্পা কিছুটা হাসির ছলে বলে, দেখেন স্যার আমি আপনার ভাইকে জাস্ট কল করার জন্য 5 কোটি টাকা দিয়েছি, আর আপনি কিনা সিএম হওয়ার জন্য মাত্র 5 কোটি টাকা চাইতেছেন। স্যার আমি আপনাকে 25 কোটি টাকা পাঠিয়েছি, আপনি সিদ্ধার্থকে স্টেট সিএম বানিয়ে দিবেন। আর পুষ্পার কথা মন্দিরের মতো পবিত্র, পুষ্পা যা বলে তাই করে। আপনি যদি সাপ সাপ দিয়ে দেন তাহলে আমি ইজ্জত রেখে নিয়ে নেব, আর যদি না দেন তাহলে পুষ্পা কিভাবে নিবে সেটা পুষ্পাই ভালো মতো জানে। পরে সিদ্ধার্থ পুষ্পাকে কল দিয়ে বলে যে 5 কোটি টাকা চেয়েছে আর তুই 25 কোটি টাকা দিয়ে দিয়েছো, টাকা কি তোমার কাছে হাতের ময়লা মনে করো নাকি? পুষ্পা বলে, পুষ্পাকে কি ন্যাশনাল লেভেলের খেলোয়াড় মনে করেছেন স্যার? পুষ্পা হচ্ছে ইন্টারন্যাশনাল খেলোয়াড়। দৃশ্য পরিবর্তন করে দেখি যে পুষ্পা সে একজনের সাথে দেখা করতে আসে। পুষ্পা এখানে মূলত লাল চন্দনের জন্য ডিল করতে এসেছে। পুষ্পা এখানে লাল চন্দন 2000 টন 5000 কোটি টাকা ডিল করে। 2000 টন লাল চন্দন কাঠ কাটার জন্য গ্রামের লোকদেরকে আগের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক দিবে। এটা শুনে গ্রামের সবাই চলে যায় চন্দন কাঠ কাটার জন্য। আরেকটা কথা না বললেই নয়, পুষ্পা সবার সামনে হিরো এবং রাগী মানুষ হলেও তার বউয়ের কাছে একদম ঠান্ডা প্রকৃতির মানুষ, মানে একদম বউ ছাড়া কিছুই বোঝে না। বউয়ের প্রতি ভালোবাসাটাই অন্যরকম। মাঙ্গালাম শ্রীনুর স্ত্রী যখন পুলিশ অফিসার শেখাওয়াত স্যারের সাথে দেখা করতে আসে, শ্রীনুর স্ত্রী শেখাওয়াত স্যারকে বলে, পুষ্পা হারামি আমার বাইকে মেরেছে আর আপনার পুলিশ স্টেশন থেকে লোকজনকে ছাড়িয়ে নিয়ে গেছে, আপনি কিনা পুষ্পাকে ধরবেন তা না এখানে মজা মাস্তি করতেছেন। অন্যদিকে পুষ্পা হাজারো চন্দন কাঠ সিধা চায়না নিয়ে বিক্রি করতেছে, এমনকি মাটির নিচে লুকিয়ে রাখে। আসমান থেকে বৃষ্টির মতো পড়ে, বাইক দিয়ে অটো দিয়ে সব কিছু দিয়ে চন্দন কাঠ নিয়ে যাইতেছে, আর সে অনেক বড় বড় ডিল করতেছে। এইসব শুনে রাতের বেলা শেখাওয়াত স্যার চন্দন কাঠের গাড়ি আটকায় এবং 2টা গাড়ি আগুন লাগিয়ে দেয়, গাড়ির ড্রাইভারকে ব্রিজ থেকে ফেলে দেয়। পরের দিন সকালে সিদ্ধার্থ সে শেখাওয়াত স্যারের সাথে দেখা করতে আসে। সিদ্ধার্থ বলে, দেখেন স্যার যা হয়ে গেছে তো হয়ে গেছে, পুষ্পাকে বলবো আপনাকে 10 লাখ টাকা দিয়ে দিত। শেখাওয়াত স্যার বলেন, দেখেন স্যার টাকা দিয়ে আমি কি করব? সে আমাকে সমস্ত শরীরের কাপড় খুলিয়েছে, সেই ইজ্জত কি আমি টাকা দিয়ে ফেরত পাবো কি? শেখাওয়াত স্যার আরও বলে, পুষ্পা যদি আমাকে সরি বলে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরের দিন পার্টির আয়োজন করা হয় কারণ পুষ্পা শেখাওয়াত স্যারকে সরি বলবে এই জন্য। এদিকে পুষ্পা সে রেডি হয়ে পার্টিতে যাবে শেখাওয়াত স্যারকে সরি বলার জন্য। পুষ্পা পার্টিতে এসে সবার সামনে শেখাওয়াত স্যারকে সরি বলে সেখান থেকে চলে আসতে লাগে। আসার সময় পুষ্পার অনেক চিন্তা হয়, কারণ সে কারো কাছে কোনো সময় মাথা নিচু করে নাই, তাহলে কেন আজ মাথা নিচু করে সরি বলল? এইদিকে শেখাওয়াত স্যার তো অনেক খুশি কারণ পুষ্পা তাকে সরি বলেছে। পুষ্পা সে শেখাওয়াত স্যারকে সরি বলাটা মানতে পারে না, এই জন্য পুষ্পা গাড়ি দিয়ে আবার আসে, গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে শেখাওয়াত স্যারকে পানিতে ফেলে দেয়। তখন পুষ্পা বলে, পুষ্পা কারোর কাছে মাথা নত করে না। পুষ্পা আর শেখাওয়াত স্যারের মাঝে কিছুটা ঝামেলা হয়। শেখাওয়াত স্যার বলে, তোর কাছে কোটি কোটি টাকার মাল আছে, তোর সব মাল আমি সুইচ করে দেব, দেখবো তুই কি করে তোর মাল বর্ডার পার করস। পুষ্পা বলে, আমার কাছে 2000 টন মালের অর্ডার আছে, আমি দেখবো তুই কি করে আমার মাল বর্ডার আগ পর্যন্ত কিভাবে আটকাস। এটা তাদের মধ্যে এক ধরনের চ্যালেঞ্জ হয়ে যায়। রাতের বেলা শেখাওয়াত স্যার সব জায়গায় চেকপোস্ট বসিয়ে দেয়, যাতে পুষ্পা কোনো দিক দিয়ে কোনো মাল না নিয়ে যেতে পারে। শেখাওয়াত স্যার যখন ড্রিঙ্কস খেয়ে বোতল পানিতে ছুঁড়ে মারে, তখন বোতল পানিতে না পড়ে পাথরের উপর পড়ে শব্দ হয়। তখন শেখাওয়াত স্যার দেখে নদীতে কোনো পানি নেই। শেখাওয়াত স্যার অনুমান করে যে চন্দনের গাড়ি নদী দিয়ে যাইতেছে। তখনই তারা সবাই নদীর দিকে রওনা হয়। তখনই আমরাও দেখি পুষ্পার চন্দনের গাড়ি নদী দিয়ে যাইতেছে। পুষ্পা তার লুক দিয়ে পুলিশদেরকে ব্রিজের মাঝে ফাঁসিয়ে দেয় এবং ব্রিজের নিচ দিয়ে ট্রাকগুলো নিয়ে যায়। নদীর মাঝে যখন পুলিশ তাদের পিছু করতে লাগে, তখনই পুষ্পার কথা মতো নদীর বাঁধন খুলে দেয়, যার ফলে নদীর পানিতে পুলিশদের গাড়ি আটকে যায়। শেখাওয়াত স্যার দৌড়ে যায় চন্দন গাছের ট্রাকগুলো আটকানোর জন্য। তখন সেই রাস্তা দিয়ে একদল গরুর গাড়ি যাচ্ছিল। গরুর গাড়িকে থামিয়ে চন্দন গাছের ট্রাকগুলোকে আটকিয়ে পুলিশ স্টেশনে নিয়ে আসে। পুলিশ স্টেশনে নিয়ে এসে শেখাওয়াত স্যার তো অনেক খুশি, কারণ সে পুষ্পার চন্দন কাঠের গাড়ি আটকিয়ে পুলিশ স্টেশনে এনেছে। মাঙ্গালাম শ্রীনু পুলিশ স্টেশনে এসে দেখে এগুলো একটাও লাল চন্দন কাঠ না, এগুলো অন্য গাছের টুকরো। শ্রীনু বলে যে লাল চন্দন ভিতরে লাল হয় আর এই গাছগুলো শুধু বাইরে লাল হয়। তখনই শেখাওয়াত স্যারের কাছে খবর আসে যে মাল বর্ডার ক্রস করতে চলেছে, এখন তারা সমুদ্রের কাছে রয়েছে। তখনই শেখাওয়াত স্যার বাইরে কিসের জন্য একটা আওয়াজ শুনতে পায়। বাইরে বের হয়ে দেখে পুষ্পা দাঁড়িয়ে আছে। পুষ্পা শেখাওয়াত স্যারকে ইশারা দিয়ে বলতেছে যে আপনার চোখের সামনে দিয়ে আমি মাল নিয়ে গেছি। সিন কাট করে পুষ্পা আর শিবাল্লি মন্দিরে পূজা দিতে যায়। হঠাৎ করে শিবাল্লি অসুস্থ হয়ে যায়। তখনই সবাই জানায় যে পুষ্পা বাবা হতে চলেছে।
এই খুশিতে পুষ্পা কালীর পোশাক পরে আনন্দ করতে লাগে। গানের শেষ মুহূর্তে মল্লুতি মোহনের মেয়ে মানে পুষ্পার বাতিজিকে প্রতাপ রেড্ডির বাতিটা ডিস্টার্ব করতে লাগে। পুষ্পা তা দেখে তাদেরকে সেই লেভেলের ধুলাই দেয়। ধুলাইয়ের এক পর্যায়ে পুষ্পার ভাই এসে পুষ্পাকে কিছুটা খোঁচা মেরে কথা বলে, বলে যে পুষ্পা তুই যাই করস না কেন, তোকে আমরা আমাদের বংশের কেউ পরিচয় দেব না। এই বলে পুষ্পাকে অপমান করে। শিবাল্লি তখন রাগের মাথায় বলে, আমার স্বামীর কোনো বংশের নামের প্রয়োজন নেই, সে নিজেই একটা ব্র্যান্ড, সবাই তার নামের উপর চলে, এমনকি আপনাকে আপনার বংশের নামে কেউ চিনে না, সবাই আপনাকে পুষ্পার ভাই হিসাবে চিনে, আমার স্বামীর কোনো বংশের প্রয়োজন নেই। শিবাল্লি এগুলো ইমোশনাল হয়ে কথাগুলো বলে। আর যারা পুষ্পার বাতিজিকে ডিস্টার্ব করেছিল তাদের সবাইকে মাথা চুল অর্ধেক করে ন্যাড়া করে দেয় এবং জুতার মালা পরিয়ে এখান থেকে বাহির করে দেয়। পরের দিকে বর্তমান সিএম স্যারের কাছে শেখর স্যার আর মঙ্গলম শ্রীনু এবং তার স্ত্রী আসে। এসে বলে, স্যার সিদ্ধার্পা আপনার জায়গায় বসার জন্য 500 কোটি টাকা প্রতাপ রেড্ডিকে দিয়েছে, আর এই টাকা সিদ্ধার্পাকে পুষ্পা দিয়েছে। আর একটা বিশেষ খবর হচ্ছে, আজকে পুষ্পা 2000 টন লাল চন্দন বর্ডার পার করতে চলেছে, আপনি অনুমতি দিলে আমি পুষ্পাকে ধরতে যাব। পরে আমরা সেই লোককে দেখি যার সাথে পুষ্পা 2000 টন লাল চন্দন অর্ডার করেছে। ঠিক তখনই সেখানে শেখাওয়াত স্যার চলে আসে। এখানে এসে সমস্ত নৌকা বোট চেক করতে লাগে কোথাও লাল চন্দন আছে কিনা। যখন কেউ লাল চন্দনের খোঁজ না পায় তখন শেখাওয়াত স্যার পানিতে ঝাঁপ দেয়। তখন দেখে পানি নিচে করে লাল চন্দন নিয়ে যাচ্ছে। তখনই সমস্ত বোটের লোকেরা তার টের পেয়ে বোট ছেড়ে দেয়। শেখাওয়াত স্যারও তাদের পিছু করতে লাগে। তার কিছুক্ষণ পর সমস্ত চন্দন কাঠগুলো বর্ডার ক্রস করে ফেলে, যার ফলে পুলিশটা বর্ডার ক্রস করতে পারে না। পুষ্পা 2000 টন লাল চন্দন ঠিক মতো পৌঁছে দেয়। আর এই দিকে সিদ্ধার্পাও সিএম এর শপথ গ্রহণ করে। সিদ্ধার্পা সিএম হয়ে পুষ্পার বাসায় আসে পুষ্পার সাথে দেখা করতে। সিদ্ধার্পা শিবাল্লিকে বলে, তুমি শুধু রান্নাঘরের পরোটাই বানাও না, তুমি তো রাজনীতিকেও পরিবর্তন করে ফেলেছো। আর আমি সিএম কিভাবে হয়েছি, তোমার একটা ছবি তোলার কারণে আজ আমি সিএম হয়েছি। তারপর শিবাল্লি পুষ্পাকে বলে, স্বামী আমার একটা ছবি তোলার জন্য তুমি পুরো সিএমকেই পরিবর্তন করে দিয়েছো। তখন সিদ্ধার্পা শিবাল্লিকে বলে, আজকের পর থেকে কোনো কিছু দরকার হলে আমাকে বইলো, পুষ্পাকে বলার কোনো প্রয়োজন নেই, কারণ সে কি থেকে কি করে ফেলে বলা যায় না। তখন সিদ্ধার্পা সিএম হয়ে পুষ্পার পরিবারের সাথে ছবি তুলে। এইদিকে শেখাচ্ছা সে মনের সুখে মদ খাইতে থাকে। আর সে যে নকল চন্দন কাঠগুলো ধরেছে তার সবগুলো আগুনে পুড়িয়ে ফেলে। পরের দিন সকালে পুষ্পার ঘরে তার বড় ভাইয়ের বউ আসে। এসে বলে যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর বলে আজ সকালে কম্পিউটার ক্লাসে যে গেছে পরে আর বাসায় ফেরত আসে নাই, আর কে উঠিয়ে নিয়েছে তা জানি না। আর আমাদেরকে ফোন দিয়ে বলে 2 কোটি টাকা দিলে তাহলে ছাড়বে, এছাড়া ছাড়বে না। পুষ্পা ঘর থেকে বন্দুক বাইর করে সরাসরি লাইভ টিভি চ্যানেলে চলে আসে। লাইভে এসে বলে, আমার বাতিজিকে কে কিডন্যাপ করেছো জানি না, যদি ভালো মতো দিয়ে যাস তাহলে ভালো, আর যদি আমার বাতিজির শরীরে একটা ফুলের আঘাতের চিহ্ন দেখা যায় তাহলে আমি আসমান পাতাল যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বাইর করে কুচি কুচি করে কেটে ফেলবো। তখনই আমরা দেখি প্রতাপ রেড্ডি সে সিদ্ধার্পাকে বলে, ওই মেয়েকে অন্য কেউ কিডন্যাপ করে নাই, আমার বাতিজা তাকে কিডন্যাপ করেছে। পরে সিদ্ধার্পা পুষ্পাকে কল করে বলে যে তোমার বাতিজিকে অন্য কেউ কিডন্যাপ করে নাই, প্রতাপ রেড্ডির বাতিজা বুগ্গা রেড্ডি উঠিয়ে নিয়েছে। পুষ্পা বলে, প্রতাপ রেড্ডিকে বলে দিও মেয়ের জন্য কিছু না করতে, তা না হলে বেকার জান চলে যাবে। তখন পুষ্পা রাগের মাথায় বলে, দূর তোর প্রতাপ রেড্ডি আর প্রজ্ঞা রেড্ডি, আমার বাতিজির কিছু হলে আমি পুরো খানদানকেই উড়িয়ে দেব। তার কিছুক্ষণ পর প্রতাপ রেড্ডির বাতিজা বুগ্গা রেড্ডি পুষ্পাকে কল দিয়ে বলে, আমার আর্জেন্ট টাকার প্রয়োজন, তাই আমি কিডন্যাপ করেছি, তুমি টাকা নিয়ে এসো আর ছাড়িয়ে নিয়ে যাও। তখনই পুষ্পা সে তার হেলিকপ্টার নিয়ে আর টাকা নিয়ে ওই আস্তানায় আসে যেখানে পুষ্পার বাতিজিকে আটকে রেখেছে। পুষ্পা যখন বুগ্গা রেড্ডির বুকে গুলি ধরে তখন তার বাতিজিকে মারার হুমকি দেয়, যার ফলে পুষ্পা তাদেরকে কিছু বলে না, তাদের কাছ থেকে মার খেতে থাকে। তখন তারা পুষ্পাকে শাড়ি চুরি পরিয়ে দেয়, পুষ্পাকে মারতে থাকে আর বলতে থাকে তাকে তাড়াতাড়ি হাত বেঁধে দাও, সে কিন্তু অনেক ভয়ঙ্কর। তখন তার আগের কথা স্মরণ করে বলে যে ওর হাত না ওর পাও বেঁধে দাও, কারণ তার হাত বাঁধা থাকলেও সবাইকে সে মেরে ফেলবে। তখন পুষ্পার সামনে পুষ্পার বাতিজিকে বুগ্গা রেড্ডি কিছুটা বেজ্জতি করতে লাগে। তা দেখে পুষ্পার হাত পা বাঁধা অবস্থায় তাদেরকে যে হারে মাইর দিয়েছে যা বলার বাহিরে। এক পর্যায়ে পুষ্পার পায়ের এবং হাতের বাঁধন খুলে যায়, যার ফলে সেখানে থাকা সবাইকে কচু কুবানি কুবায় এবং সেখানে থাকা সবাইকে একের পর এক মারতে থাকে। পুষ্পা যখন বুগ্গা রেড্ডিকে মারতে যাবে তখনই পুষ্পার লোকজন তাকে বাধা দেয়। বাধার এক পর্যায়ে বুগ্গা রেড্ডিকে ত্রিশূলের আঘাতে মেরে ফেলে। পরে আমরা দেখি প্রতাপ রেড্ডি সে তার বাতিজার মৃতকব্য সৎকার করে এবং পাশে দেখা যায় তার ভাইয়ের মৃতদেহ সৎকার করে। পুষ্পা যখন বুগ্গা রেড্ডিকে মেরে ফেলে তখন বুগ্গা রেড্ডির বাবা সে পুষ্পার বাতিজির মাথায় গুলি ধরে, পুষ্পা তাকেও ত্রিশূলের আঘাতে মেরে ফেলে। সিন কাট করে দেখায় যে পুষ্পার বড় ভাই পুষ্পার বাসায় আসে পুষ্পার সাথে দেখা করার জন্য, কিন্তু পুষ্পা দেখা করে না। মূলত পুষ্পার ভাই এসেছে তার মেয়ে বিয়ের কার্ড দেওয়ার জন্য। যখন পুষ্পার ভাই চলে যায় তখন পুষ্পা পিছন থেকে দেখতে লাগে এবং বিয়ের কার্ডে পুষ্পার বংশের নাম দেওয়াতেই পুষ্পা খুশিতে কান্না করে ফেলে। এরপর পুষ্পা সে তার বাতিজির বিয়েতে যায় এবং সেখানে তার ভাইদের সাথে অনেকদিন পর একসাথে হয়। এইদিকে প্রতাপ রেড্ডি সে তার ভাই এবং বাতিজার মৃত সৎকার করতে থাকে।
তখনই আমরা দেখি প্রতাপ রেড্ডি সেই পুষ্পার বাতিদের বিয়েতে ফুলে করে বোমা পাঠায় এবং তা ব্রাস্ট করে দেয় কেউ একজন। আর এই লোকটি কে আর কেন বুম ব্রাস্ট করেছে এবং পুষ্পার পরিবারের কি হয়েছে তা জানতে হলে আমাদেরকে পুষ্পা 3-র জন্য অপেক্ষা করতে হবে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।